সাংস্কৃতিক বৈচিত্র্যের অবমূল্যায়ন এবং রাজনৈতিক বৈষম্য পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে গভীর বিভাজন সৃষ্টি করে ইতিহাসের নতুন ধারা 52 থেকে 71। অবশেষে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি নতুন পতাকা ও স্বাধীন জাতিরাষ্ট্র বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার 54 বছর পর সুবর্ণ জয়ন্তী পেরিয়ে এই জনপদের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ লাভ করতে পারেনি। বারবার ক্ষমতার পালাবদলেও মানুষের ভাগ্যের মৌলিক কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়নি। শিক্ষা ও সংস্কৃতি ও রাষ্ট্রীয় মূল্যবোধ চরম অবক্ষয়, গণতান্ত্রিক কাঠামো ধ্বংস এবং প্রাতিষ্ঠানিক ব্যর্থতা রাষ্ট্রকে অকার্যকর করে তোলে। প্রতিষ্ঠিত হয় একদলীয় শাসন, দমন পীড়ন, গুম, দুর্নীতি, ভোটাধিকার হরণ, অর্থ পাচারের সংস্কৃতি। রাষ্ট্র ব্যবস্থা ফ্যাসিবাদী রূপ ধারণ করে মানবিক মর্যাদা ও ন্যায় বিচার নির্বাসিত হয়। এই শোষণের বঞ্চনার বিরুদ্ধে 2024 সালের জুলাই মাসে ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত হয় ঐতিহাসিক গণ অভ্যুত্থান 36 জুলাই, যা জুলাই বিপ্লব হিসেবে বাংলাদেশের নতুন জাতি রাষ্ট্র বিনির্মাণের সম্ভাবনা সৃষ্টি করেছে। এই উপস্থিতি পাশ্চাত্য সভ্যতার আগ্রাসন এবং ভারতীয় আধিপত্যবাদের প্রভাব এদেশের নিজস্ব শিক্ষা কাঠামো তৈরিতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। 1972 সালে ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন স্বাধীনতার মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার উপেক্ষা করে শুধুমাত্র ধর্মনিরপেক্ষ শিক্ষানীতি প্রণয়ন করে, যা দেশের বৃহৎ জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা, চিন্তা চেতনা, ঐতিহ্য, মূল্যবোধ ও সাংস্কৃতিক জীবনবোধের পরিপন্থী ছিল। এরপর 1978 সালে শিক্ষা উপদেষ্টা পরিষদ, 1983 সালে শিক্ষা পুনর্গঠন কমিটি, 1987 সালের জাতীয় শিক্ষা কমিশন, 1994 সালের কারিকুলাম টাস্কফোর্স, 2001 সালের শিক্ষা বিশেষজ্ঞ কমিটি শিক্ষা সংস্কারে কাজ করেছিল। কিন্তু রাজনৈতিক স্বার্থান্বেষী মহলের সুবিধার জন্য শিক্ষা সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো বিভিন্ন সময় পরিবর্তন হয়ে গিয়েছে। পতিত ফ্যাসিবাদী সরকার 2010 সালে একটি ফ্যাসিবাদী শিক্ষা প্রণয়ন করে এবং 2022 সাল থেকে সেই শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করে। উক্ত শিক্ষাক্রমে ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব আরোপ না করে তদস্থলে বিদআত ও শিরকিয়াতের মতো ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকার একটি কার্যকর শিক্ষা ব্যবস্থার উদ্যোগ না নিয়ে 2012 সালে শিক্ষাক্রম ফিরিয়ে দেওয়ার ঘোষণা দেয়, যা ছিল পতিত সরকারের ফ্যাসিবাদের বুনন। এর বিরুদ্ধে জনগণের তীব্র আন্দোলন শুরু হলে সরকার এই পরিত্যক্ত শিক্ষাক্রমকে স্থগিত ঘোষণা করে এবং তীব্র বিতর্কিত অংশগুলো বাদ দিয়ে একটি অস্থায়ী পাঠ্যসূচির মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখে। ফলে জাতি গঠনে পরিপূর্ণ পাঠ্যক্রম প্রণয়ন একটি অগ্রাধিকারযুক্ত জাতীয় কর্মসূচি হিসেবে গণ্য। 1972 সালের সংবিধানে বাংলাদেশের রাষ্ট্রের জাতীয় চার মূলনীতি হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষ মতবাদ, যার মাধ্যমে সকল নাগরিকের উপযোগী সমন্বিত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। তাই মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে এমন একটি শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করা দরকার, যার মাধ্যমে ইসলামের আদর্শকে জাতীয় জীবনের সর্বক্ষেত্রে রূপদান করা সম্ভব। আধুনিক বিশ্বে ইসলামের আদর্শকে মানব জাতির মুক্তির বিধান রূপে তুলে ধরার জন্য সুনাগরিক গঠনে জ্ঞান বিজ্ঞানের সকল দিকে শিক্ষা এবং সাহিত্যে ইসলামী নৈতিকতা মূল্যবোধের প্রাধান্য স্থাপন করতে হবে। তাই বস্তুগত জ্ঞানের সাথে নৈতিক শক্তির সমন্বয় সাধনই আমাদের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হওয়া প্রয়োজন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত সমতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও সৃজনশীল, যা নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বিজ্ঞান মনস্ক ও কর্মদক্ষতা বিকশিত করবে। এছাড়া শহর, গ্রাম, নারী পুরুষ, ধনী গরিব, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল প্রকার বৈষম্য দূর করে সকলের জন্য বিনামূল্যে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক দেশের শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য। অথচ বাংলাদেশের শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় খুবই অপ্রতুল। ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী একটি দেশের জিডিপির ন্যূনতম 6% শিক্ষা খাতে ব্যয় করা উচিত, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই হার 2%-এরও কম। এশিয়ার অন্যতম দেশ সিঙ্গাপুর জাতীয় বাজেটের প্রায় 10%, মালয়েশিয়া 17-20%, ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে 13-17%, চীনে 10-13% শিক্ষা খাতে বরাদ্দ করে। এর তুলনায় 2025-26 অর্থ বছর বাংলাদেশের নানা খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকলেও শিক্ষা খাতে বরাদ্দ হয়েছিল মাত্র 1.8-2%, যা অত্যন্ত কম এবং আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক পিছিয়ে। দেশের তরুণ, ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিত্বকারী দায়িত্বশীল সংগঠন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির
বিভিন্ন সময়ে সিম্পোজিয়াম, সেমিনার, বুকলেট প্রকাশের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাবনাসমূহ তুলে ধরেছে। বারবার স্মরণ করিয়ে দিয়েছিলাম দিশেহারা একটি জাতির গঠনমূলক শিক্ষা ব্যবস্থার ভিত্তি কি, কেন এবং কেমন হওয়া জরুরি। আমরা জানি শিক্ষা কাঠামোদের তিনটি অংশীজন ওতপ্রোতভাবে জড়িত: শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক। এই তিন শ্রেণীর মৌলিক প্রত্যাশার জায়গাও এক অভিন্ন, তা হলো গুণগত শিক্ষা। উল্লেখ্য, দীর্ঘকাল ধরে এই জনপদের অধিকাংশ মানুষের মূল্যবোধ ও আকাঙ্ক্ষার বিপরীতে চাপিয়ে দেওয়া ঔপনিবেশিক, সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শিক্ষা ব্যবস্থার মূলে কুঠারাঘাত করার জন্য এই তিন শ্রেণী রক্ত দিয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই শহীদদের কাঙ্ক্ষিত দেশ গঠনে ফ্যাসিবাদের রেখে যাওয়া ঘটে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে আধুনিকরণ, যুগোপযোগী ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে পুনর্গঠনের জন্য পাঠ্যক্রম, শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা, উচ্চ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, দক্ষতা মূল্যায়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং বিবিধ বিষয়কে সামনে রেখে আমরা 30 দফা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করছি। আমাদের 30 দফা সংস্কার প্রস্তাবনা 1, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কমিশন গঠন। সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ, গবেষক, আলেম সমাজের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি এবং নীতি নির্ধারকদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা কমিশন গঠন করতে হবে। গবেষণা ও মূল্যায়নের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার বর্তমান অবস্থার বিশ্লেষণ করে শিক্ষা ব্যবস্থার উপর একটি প্রতিবেদন প্রকাশ এবং নতুন শিক্ষানীতি প্রণয়ন করার জন্য জুলাই অভ্যুত্থানের মূল স্পিরিটকে ধারণ করে শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। সংস্কার প্রস্তাবনা 2, জুলাই অভ্যুত্থানকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তিকরণ। বাংলাদেশের ইতিহাস ভিত্তিক সকল পাঠ্যসূচিতে জাতির গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনাকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে দেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ইতিহাসের অংশ হিসেবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে, যেন তারা সত্য ও ন্যায়ের প্রতি সচেতন, মানবিক, দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। সংস্কার প্রস্তাবনা 3, ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা সমন্বিত আধুনিক শিক্ষাক্রম প্রণয়ন। শিক্ষার্থীদের মধ্যে জাতীয় চেতনা, ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, দেশপ্রেম, সৃজনশীলতা, গঠনমূলক চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে যুগোপযোগী শিক্ষাক্রম ও পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে। জাতীয় শিক্ষা ব্যবস্থায় সকল স্তরে ফান্ডামেন্টালস অফ রিলিজিয়ান বিষয় বাধ্যতামূলক করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে উত্তম চরিত্র ও দায়িত্বশীল নাগরিক গঠন, গণতন্ত্র, মানবাধিকার ও সমাজের প্রতি দায়বদ্ধতার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ইসলামী মূল্যবোধ, নৈতিক ও মানবিক শিক্ষাকে পাঠ্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। সংস্কার প্রস্তাবনা 4, বহুমাত্রিক মূল্যবোধের বিকাশ। পাশ্চাত্যের অনুকরণে একমাত্রিক মূল্যবোধহীন শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বাংলাদেশের বহুমাত্রিক সমাজের মূল্যবোধ বিকাশ ঘটে এমন শিক্ষাক্রম সাজানো প্রয়োজন। নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি, আঞ্চলিক ও ঐতিহাসিক ও ধর্মীয় আচার ও মূল্যবোধকে পাঠ্যক্রমে এবং শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্ব সহকারে উপস্থাপন করা আমাদের নিজস্ব মূল্যবোধের বিকাশ শক্তিশালী জাতীয় চেতনার উন্মেষ ঘটাবে। এজন্য পাল আমল থেকে সুলতানি বাংলা, ব্রিটিশ বাংলার ঐতিহাসিক প্রেক্ষাপট, জীবনাচরণ, কৃষি, বাণিজ্য, নগরায়ন ইত্যাদি তুলে ধরে এমন পাঠ্যপুস্তক আবশ্যক। সংস্কার প্রস্তাবনা 5, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষায় স্টেমকে অগ্রাধিকার প্রদান। চতুর্থ বিপ্লব 4IR উপযোগী স্টেম, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রযুক্তি নির্ভর, উদ্ভাবনমূলক ও গবেষণা ভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতার অংশ নিতে হলে স্টেম শিক্ষার সম্প্রসারণ, আকর্ষণীয় পাঠ্যক্রম, প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ ব্যবস্থা, শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা, প্রযুক্তি সচেতনতা ও বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অপরিহার্য। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে পদার্থবিজ্ঞান, গণিত, রসায়নের মতো মৌলিক বিষয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। পাশাপাশি মৌলিক বিভাগগুলোতে পর্যাপ্ত পরিমাণ আন্তর্জাতিক মানের শিক্ষক ও গবেষক নিযুক্ত করতে হবে। সংস্কার প্রস্তাবনা 6, ভাষা শিক্ষা সংক্রান্ত। জাতীয় শিক্ষাক্রমে অবশ্যই বাংলা, ইংরেজি, আরবি উপজাতিদের এবং ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য তাদের পছন্দ অনুযায়ী ভাষা, অন্তত 3টি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এই পৃথিবীর অন্যান্য গুরুত্বপূর্ণ ভাষা যেমন চাইনিজ, জাপানিজ, স্প্যানিশ, জার্মান ইত্যাদি ভাষা শিক্ষার ক্ষেত্রে উৎসাহিত করতে হবে। শিক্ষার মান উন্নয়ন, বৈশ্বিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, সাংস্কৃতিক সমঝোতা, আন্তর্জাতিক শ্রমবাজারে অংশগ্রহণ, উচ্চশিক্ষা ও কূটনৈতিক সক্ষমতা অর্জনের জন্য শিক্ষার্থীদের মাতৃভাষা বাংলা, আন্তর্জাতিক ভাষা ইংরেজি
এবং ইসলামীয় মধ্যপ্রাচ্য ভিত্তিক যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ আরবি ভাষা দক্ষ করে গড়ে তুলতে হবে। ইংরেজি আরবি ভাষা দক্ষ শিক্ষকের সংকট দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভাষা শিক্ষায় শুধু পঠন পাঠন নয়, বরং শ্রবণ কথন দক্ষতা উন্নয়নের উপর জোর দিতে হবে, যাতে শিক্ষার্থীরা বাস্তব জীবনে কার্যকর ভাষা দক্ষতা অর্জন করতে পারে। সংস্কার প্রস্তাবনা 7, সামরিক ও শারীরিক শিক্ষা নিশ্চিতকরণ। শিক্ষা কারিকুলামে নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে, যা শারীরিক শিক্ষা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দলগত কাজের দক্ষতা বৃদ্ধি করবে এবং তাদের সামগ্রিক ব্যক্তির উন্নয়ন ও আত্মরক্ষায় সহায়ক হবে। এক্ষেত্রে সামরিক বাহিনীর সাথে বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি করতে হবে। সংস্কার প্রস্তাবনা 8, শিক্ষা বাজেট অগ্রাধিকার সংক্রান্ত। শিক্ষা বাজেটকে জিডিপির ন্যূনতম 6% বৃদ্ধি করতে হবে, যা গবেষণা, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তির জন্য ব্যবহার করা হবে। শিক্ষা খাতে 20% বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে এবং বরাদ্দকৃত বাজেটের অর্থ পরিকল্পিতভাবে গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের কাজে ব্যবহার করতে হবে। আমাদের বর্তমান ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বেশি, যার ফলে আমরা চাইলে এই সুবিধা কাজে লাগিয়ে দক্ষ ও যোগ্য সুনাগরিক তৈরি করতে পারবো। সংস্কার প্রস্তাবনা 9, শিশুদের জন্য আনন্দদায়ক স্কুলিং পদক্ষেপ। পাক প্রাথমিক ও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষত শিশুদের জন্য স্কুল ফিডিং প্রকল্প সম্প্রসারণ, আর্থিক সহায়তা, খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং অনগ্রসর অঞ্চলগুলোতে ইনসেন্টিভ প্যাকেজ, উচ্চ বেতন, বাড়ি ভাড়া, পরিবহন ভাতা দিয়ে শিক্ষক নিয়োগ করতে হবে। সংস্কার প্রস্তাবনা 10, উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা আইন প্রণয়ন। শিক্ষার সার্বজনীনতা নিশ্চিত করতে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করা আবশ্যক। কারণ ব্যাংক অনুযায়ী 2022 সালে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে ঝরে পড়া শিক্ষার্থীর হার ছিল প্রায় 31%। সরকারি অর্থায়ন ও আইনগত বাধ্যবাধকতা ছাড়া এই সংকট নিরসন সম্ভব নয়। 1990 সালে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল, কিন্তু দুঃখজনক হলো সত্য, 35 বছর হতে চললেও সেটি উচ্চ মাধ্যমিক পর্যন্ত উন্নীত হয়নি, যা জাতি হিসেবে শিক্ষার প্রতি আমাদের উদাসীনতার বহিঃপ্রকাশ। অন্যদিকে প্রথম শ্রেণী থেকে পর্যায়ক্রমে অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা বিদ্যমান রয়েছে, সেটিকে খুব দ্রুত পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করতে হবে। সংস্কার প্রস্তাবনা 11, স্বাধীন ও স্বতন্ত্র নিয়োগ কমিশন গঠন। শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও মেধাবীদের প্রাধান্য দেওয়া নিশ্চিত করতে একটি স্বাধীন ও স্বতন্ত্র শিক্ষক নিয়োগ কমিশন, এডুকেশন সার্ভিস কমিশন গঠন করতে হবে, যা বিভিন্ন স্তরে নিয়োগ পরীক্ষা, মূল্যায়ন, নিয়োগ, পদায়ন ও পদোন্নতি পরিচালনা নীতিমালা প্রণয়ন ও পরিচালনা করবে। এর অধীনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জন্য আলাদা পে স্কেল ঘোষণা করতে হবে। সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশনাল ম্যানেজমেন্ট এন্ড লিডারশিপ বিষয়ে ডিগ্রি অর্জন বাধ্যতামূলক করতে হবে এবং যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ প্রদান করতে হবে। সংস্কার প্রস্তাবনা 12, নারী শিক্ষার প্রসারে উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণ। নারীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়াতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নারী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষা ব্যবস্থায় আধুনিক ও কারিগরি শিক্ষার সুযোগ নারীদের জন্য সমানভাবে সম্প্রসারিত করতে হবে, যাতে তারা বর্তমান যুগের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারে। নিরাপদ ক্যাম্পাস, আবাসন, স্বাস্থ্য সেবা, মাতৃত্বকালীন ছুটি, উপবৃত্তি ও তথ্য প্রযুক্তির সুবিধা নিশ্চিত করে একটি উৎসাহব্যঞ্জক ও সমতাভিত্তিক শিক্ষার পরিবেশ নারীদের জন্য গড়ে তুলতে হবে। সংস্কার প্রস্তাবনা 13, শিক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন। বাংলাদেশের শিক্ষার মান উন্নয়ন ও সমতা নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ শিক্ষা আইন, রাইট টু দ্য এডুকেশন অ্যাক্ট প্রণয়ন করতে হবে, যা শিক্ষার ন্যূনতম মান, সকলের জন্য শিক্ষা অধিকার ও জবাবদিহিতামূলক শিক্ষা প্রশাসন নিশ্চিত করবে। এটি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থীদের অধিকার ও দায়িত্ব স্পষ্টরূপভাবে নির্ধারণ করবে। প্রশ্ন ফাঁস ও পরীক্ষা অসদুপায় অবলম্বনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ও কার্যকর প্রতিকারমূলক ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক লেজুরভিত্তিক হস্তক্ষেপ হ্রাস ও একটি দীর্ঘমেয়াদী কার্যকরী শিক্ষানীতি বাস্তবায়নে তা সহায়ক হবে। সংস্কার প্রস্তাবনা 14, শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত ও ব্যবস্থাপনায় আধুনিকীকরণ। গণরোম ডাবলিং ভোগান্তি বিলুপ্ত করে শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে, যাতে তারা নিরাপদ ও সুন্দর পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে। হল ব্যবস্থাপনায় গুণগত মান নিশ্চিত করতে আধুনিক ব্যবস্থাপনা মডেলের ভিত্তিতে
পরিচালনার দায়িত্ব নির্ধারণের সময়ের জন্য উপযুক্ত ও জবাবদিহিতামূলক কর্তৃপক্ষের হাতে প্রদান করতে হবে। এতে করে হলের সেবা, পরিবেশ ও অবকাঠামোগত মান উন্নয়ন ঘটবে। সংস্কার প্রস্তাবনা 15 মানসিক স্বাস্থ্য সেবা ও কাউন্সেলিং ব্যবস্থা নিশ্চিতকরণ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত কাউন্সেলিং এর ব্যবস্থা করতে হবে। প্রতিটি বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় কাউন্সেলিং সেন্টার বাধ্যতামূলক করতে হবে। শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য নীতিমালা, মেন্টাল হেলথ পলিসি আপডেট করতে হবে এবং সেই সাথে যথাযথ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি শিক্ষকদের জন্য মেন্টাল হেলথ ফার্স্ট এইড প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে। সংস্কার প্রস্তাবনা 16 শিক্ষার্থী বান্ধব শিক্ষাঙ্গন বাস্তবায়ন। বুলিং, র্যাগিং, গেস্ট্রম কালচারের বিরুদ্ধে কঠোর নীতিমালা ও কাউন্সেলিং এর ব্যবস্থার মাধ্যমে শিক্ষাঙ্গনে সহিংসতা ও ভীতি সংস্কৃতি নির্মূল করতে হবে। নারী শিক্ষার্থীদের জন্য আলাদা টয়লেট, কমন রুম, নামাজ ঘর ও প্রধান স্বাস্থ্য সেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি স্বাস্থ্য সেবা কেন্দ্র ও পর্যাপ্ত প্রশিক্ষিত চিকিৎসা কর্মী নিয়োগ দিয়ে শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করতে হবে। ক্যাফেটেরিয়া ও খাদ্য সরবরাহ ব্যবস্থাপনায় পুষ্টিমান, স্বাস্থ্যবিধি ও মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিত করতে আলাদা তদারকি কমিটি গঠন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে দুর্যোগ প্রস্তুতি, অগ্নি নির্বাপন, ভূমিকম্প সচেতনতা ও নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য প্রশিক্ষণ ও অবকাঠামো নিশ্চিত করতে হবে। একই সাথে সময়োপযোগী প্রশাসনিক কাঠামো, ডিজিটাল ব্যবস্থাপনা চালু করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত সেবা নিশ্চিত করতে হবে। সংস্কার প্রস্তাবনা 17 যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ গঠন। সকল স্তরে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় বাধ্যতামূলকভাবে শিক্ষানুরাগী শিক্ষক, শিক্ষাবিদ সদস্য, দাতা সদস্যের বাহিরে উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা সদস্য অন্তর্ভুক্ত থাকতে হবে। এছাড়া নৈতিকতা মূল্যায়নের লক্ষ্যে একজন ধর্মীয় ব্যক্তিত্বকে কমিটিতে আওতাভুক্ত করতে হবে। সংস্কার প্রস্তাবনা 18 গবেষণামুখী উচ্চশিক্ষা। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গবেষণামুখী হিসেবে গড়ে তোলার কার্যকরী নীতিমালা প্রণয়ন করতে হবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। শিক্ষক নিয়োগে মেধাবীদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে এবং বিশ্বের বিভিন্ন দেশে অধ্যয়নরত ও গবেষণা নিয়োজিত প্রবাসী বাংলাদেশি শিক্ষকদের দেশে ফিরিয়ে এনে সম্মানজনক ভাতা ও সুযোগ সুবিধা দিয়ে শিক্ষা কার্যক্রমে যুক্ত করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের জন্য একটি সুনির্দিষ্ট ও যুগোপযোগী প্রশিক্ষণ নীতিমালা প্রণয়ন এবং তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, যাতে তারা আন্তর্জাতিক মানের জ্ঞান ও দক্ষতা অর্জনে সক্ষম হন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান রিসার্চ সেল ও আধুনিকায়ন ও গবেষণা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংস্কার প্রস্তাবনা 19 মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত। আলিয়া ও কওমি মাদ্রাসা সংস্কারের ক্ষেত্রে দেশ বরেণ্য শিক্ষাবিদ, আলেম ওলামাদের সমন্বয়ে একটি স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করতে হবে, যার কাজ হবে ধর্ম, বিজ্ঞান, প্রযুক্তি ও জাতীয় আন্তর্জাতিক শ্রমবাজারের সাথে সমন্বয় করে শিক্ষা কারিকুলাম সংস্কার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। সেই সাথে এই বিশেষ শিক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার তৈরিতে প্রাধান্য দিতে হবে। সাধারণ শিক্ষার সাথে সামঞ্জস্য রেখে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সকল পর্যায়ে শিক্ষকদের জন্য অভিন্ন বেতন কাঠামো প্রণয়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের সকল শ্রেণীর মাদ্রাসার কওমি, আলিয়া, হাফেজিয়া, ফুরকানিয়া, দিনিয়া, সুন্নিয়া সহ শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অবিস্মরণীয়। তাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সকল স্তরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ও বৈষম্য দূরীকরণে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংস্কার প্রস্তাবনা 20 কারিগরি শিক্ষার মান বৃদ্ধি। বাংলাদেশে কারিগরি শিক্ষার মান উন্নয়নের জন্য দেশের সকল ভোকেশনাল, পলিটেকনিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার সহজলভ্য করতে হবে। কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দিতে হবে, যেমন লো স্কিল জনশক্তির উপবৃত্তি দিয়ে প্রেরণা দেওয়া যেতে পারে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিল্প খাতের চাহিদা অনুযায়ী সিলেবাস ও প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন করতে হবে, যাতে শিক্ষার্থীরা সহজে চাকরির বাজারে যুক্ত হতে পারে। সরকারি ও বেসরকারি খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে কারিগরি শিক্ষা পেশাদারী অভিজ্ঞ ও ইন্টার্নশিপ সুযোগ নিশ্চিত করতে হবে। সংস্কার প্রস্তাবনা 11 মূল্যায়ন পদ্ধতির সংস্কার। প্রতিটি শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, আচরণ এই তিনটি দিক মূল্যায়নের উপর জোর দিতে হবে। তাই শুধুমাত্র পরীক্ষা নির্ভর না হয়ে ধারাবাহিক ও সামষ্টিক পদ্ধতির মাধ্যমে অর্জিত জ্ঞান ও মূল্যবোধের মাধ্যমে তার বাস্তব প্রয়োগ মূল্যায়ন অতীব জরুরি।
শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে লিখিত পরীক্ষা ছাড়াও প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, দলগত কাজ ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ব্যবস্থা রাখতে হবে। সংস্কার প্রস্তাবনা 22, শিক্ষক প্রশিক্ষণ কাঠামোর আধুনিকায়ন। সকল স্তরে শিক্ষকের জন্য প্রি সার্ভিস ও ইন সার্ভিস প্রশিক্ষণে পেডাগজি স্কিলস, আর্ট অফ টিচিং এবং বিষয়ভিত্তিক শিক্ষণ পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের জন্য একটি জাতীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে, যেখানে প্রশিক্ষক হিসেবে শিক্ষা বিষয়ে বিদেশি ডিগ্রিধারীদের নিয়োগ বাধ্যতামূলক করা হবে। শিক্ষকদের জন্য বিদ্যমান প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও যুগোপযোগী করতে হবে। আলিয়া মাদ্রাসা, কওমি প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের জন্য আলাদা প্রশিক্ষণ কাঠামো থাকতে হবে। সংস্কার প্রস্তাবনা 23, শিক্ষক মূল্যায়ন কার্যকর পদ্ধতি প্রবর্তন। বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক মূল্যায়নের একটি সময়োপযোগী, স্বচ্ছ ও বহুমাত্রিক পদ্ধতি চালু করতে হবে। এই পদ্ধতি শিক্ষার্থীর ফলাফল, শিক্ষণ দক্ষতা, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, সহকর্মী মতামত ও অভিভাবক প্রতিক্রিয়ায় বিবেচনায় নিতে হবে। সেই সাথে ফলাফলের ভিত্তিতে প্রশিক্ষণ, পুরস্কার ও পদোন্নতির ব্যবস্থা রাখতে হবে। সংস্কার প্রস্তাবনা 24, চাকরিতে সমান সুযোগ ও ন্যায় ভিত্তিক প্রবেশাধিকার নিশ্চিতকরণ। সরকারি ও বেসরকারি সব ধরনের চাকরিতে সকল নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হওয়া উচিত, যাতে কোনো প্রকার রাজনৈতিক, শ্রেণীগত বা প্রাতিষ্ঠানিক বৈষম্য না থাকে। সংস্কার প্রস্তাবনা 25, ছাত্র রাজনীতির যথাযথ চর্চা ও নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন সংক্রান্ত। বাংলাদেশের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ সহ সকল প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন বাধ্যতামূলক আয়োজন করতে হবে। এজন্য জাতীয় শিক্ষা ক্যালেন্ডার প্রতি বছরের একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে নিয়মিত নির্বাচন আয়োজন নিশ্চিত করতে হবে। এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব বিকাশ এবং শিক্ষাঙ্গনের রাজনৈতিক সচেতনতা গড়ে উঠবে। সংস্কার প্রস্তাবনা 26, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণ। সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে র্যাম্প, ব্রেইল বই, শ্রবণ সহায়ক যন্ত্র ইত্যাদি নিশ্চিত করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ ও বিদ্যমান শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করতে হবে। এর পাশাপাশি সম্পর্কিত বিদ্যমান নীতিমালা রিভিউ এবং এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সংস্কার প্রস্তাবনা 27, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারা শিক্ষায় অন্তর্ভুক্তিকরণ। পথশিশু, অভিভাবকহীন, ভবঘুরে বেদে শিশুদের এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দ্রুততম সময়ে সাক্ষরতার আওতায় আনতে হবে। এজন্য সরকারি পৃষ্ঠপোষকতা ও অর্থায়নে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং তাদের মূলধারার শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। জুলাই অভ্যুত্থানে এই সকল মানুষদের অবদান অনস্বীকার্য। সংস্কার প্রস্তাবনা 28, কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে বেকারত্ব হ্রাস। বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করে নতুন কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি করতে হবে। উচ্চশিক্ষায় কর্পোরেট ইন্টারেস্ট সংযুক্ত অপ্রয়োজনীয় পাঠ্য বিষয়গুলো বাদ দিয়ে সোশ্যাল অ্যান্ড হিউম্যান ইন্টারেস্টের প্রয়োজনীয় নতুন বিষয়সমূহকে অন্তর্ভুক্ত করতে হবে। একই সাথে শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেসব বিষয়ের বাস্তবিক কোনো প্রয়োগ নেই সেগুলোকে ধীরে ধীরে অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের সাথে একীভূত করে নিতে হবে অথবা বিলুপ্ত করতে হবে। সংস্কার প্রস্তাবনা 29, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার উন্নয়ন ও সমান অধিকার নিশ্চিতকরণ। পাহাড়ি ও দুর্গম অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ও গুণগত মান বৃদ্ধি করতে হবে। পাশাপাশি আবাসন, উপবৃত্তি, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি সুবিধা সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে হবে। তাদের শিক্ষা উন্নয়নের পক্ষে সমান অধিকারের ভিত্তিতে রাষ্ট্রীয় সহযোগিতার আওতায় আনতে হবে। সংস্কার প্রস্তাবনা 30, শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিতকরণ। শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও জবাবদিহিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে। পাশাপাশি ইতিবাচক প্যারেন্টিং নিশ্চিত করে শিক্ষার্থীদের মনোজাগতিক বিকাশ সাধনে কার্যকর কর্মসূচি প্রণয়ন করতে হবে। শিক্ষার্থীদের মধ্যকার নৈতিকতা, শ্রেণীকক্ষে উপস্থিতি, একাডেমিক অগ্রগতি ও শৃঙ্খলা নিশ্চিতকরণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অভিভাবক প্রতিনিধির অন্তর্ভুক্ত করে অভ্যন্তরীণ কমিটি গঠন করতে হবে। এতে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, দায়িত্ববোধ ও সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত হবে। প্রিয় উপস্থিতি, শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি জাতিকে সমৃদ্ধ করতে হলে তার শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন হওয়া চাই।
স্বাধীনতার পর থেকেই টেকসই যুগোপযোগী শিক্ষা নীতিমালা ও কারিকুলাম প্রণয়ন ছিল একটি মৌলিক কাজ। ক্ষমতার পালা বদলে সেই মৌলিক কাজটি করার সুযোগ এসেছিল বহুবার, কিন্তু রাজনৈতিক শক্তিগুলো নিজেদের আদর্শ ও ক্ষমতাকে প্রাধান্য দিতে গিয়ে শিক্ষা নীতিমালা রাষ্ট্রের মৌলিক চাহিদা মেটাতে অনেকটাই ব্যর্থ হয়েছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানের ফলে বিগত ফ্যাসিবাদী শাসনের অবসান হলে গণমানুষের মাঝে আবার আশার সঞ্চার হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও জুলাই অভ্যুত্থানের পরবর্তী মানুষের চাহিদা, আশা আকাঙ্ক্ষার যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের তাগিদে 30 দফা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছি। ছাত্র শিবির